নমস্কার, বাংলার প্রাইম টাইমের এই বিশেষ এপিসোডে আমি ময়ূখ রঞ্জন ঘোষ। এমন একটা দিন আমি বাংলার প্রাইম টাইম করছি যেদিন জয় শ্রীরাম বলার জন্য বাংলায় কাউকে গ্রেপ্তার হতে পারবে না, কেউ গ্রেপ্তার হবে না এই বাংলায় জয় শ্রীরাম বলার জন্য। এমন একটা দিন আমরা এই বাংলার প্রাইম টাইমটা করছি যেদিন আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ার আঁকড়ে পড়ে রয়েছেন। তিনি এখনও মনে করছেন, আমি জানি না অলিক কোনো কল্পনায় তিনি মনে করছেন যে তিনি এখনও মুখ্যমন্ত্রী। এবং আজ এমন একটা দিন আমরা এই বাংলার প্রাইম টাইমটা, ভোট পরবর্তী যে বাংলার প্রাইম টাইম, সেই বাংলার প্রাইম টাইমটা শুরু করলাম যখন এক এক করে আমাদের স্টুডিওতে জয়ী এবং পরাজিত প্রার্থী, বিধায়ক, ভবিষ্যতের মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতাও রাত 9টায় আপনাদের সাথে আলাপচারিতায় আসবে। আমরা ক্রমশ বাংলার প্রাইম টাইমটাকে সেই দিকে নিয়ে যাব ভোট পরবর্তী অংশে। এবং এই প্রথম বাংলার প্রাইম টাইমে আমি শুরুটা করছি জয়ী যারা প্রার্থী, সেই প্রার্থীদের অন্যতম বিজেপির জয়ী প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তীকে দিয়ে। দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসজি কর্তা। দীপাঞ্জন চক্রবর্তী ডেপুটি কমান্ড্যান্ট এনএসজিতে ছিলেন, আইটিবিপিতে ছিলেন এবং নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। আমি দীপাঞ্জন দার সাথে কথা বলবো, কিন্তু আরেকটা খুব বড় জিনিস বাংলায় এই মুহূর্তে হচ্ছে। বাংলা কি নতুন বিনিয়োগের হাব তৈরি হতে যাচ্ছে? আমেরিকান ইনভেস্টমেন্ট বাংলায় কি ভয়ঙ্করভাবে আসতে চলেছে? এবং সে কারণে পশ্চিমবঙ্গের দিকে এবার নজর ডোনাল্ড ট্রাম্পের, এমনটা বলাই যায়। ডোনাল্ড ট্রাম্প নিজে লক্ষ্য রেখেছেন বাংলার এই নির্বাচন নিয়ে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে বিজেপি জয়ের পর নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বাংলায় বিজেপির ঐতিহাসিক জয়, পশ্চিমবঙ্গে বিপুল ভোটে জয় বিজেপির। মোদীকে শুভেচ্ছা বার্তা, নেতা হিসেবে প্রশংসা এবং বাংলায় পশ্চিমবঙ্গে যেভাবে ঐতিহাসিক এই জয় হলো, সেই জয়ের জন্য শুভেচ্ছা বার্তা পাঠালেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীকে পাঠালেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প আমেরিকান প্রেসিডেন্ট হোয়াইট হাউসের বিবৃতির মাধ্যমে জানিয়ে দিলেন যে এবারের নির্বাচন হিস্টোরিক এবং ডিসিসিভ ছিল এবারের ফলাফল। অর্থাৎ বিজেপির এই জয়, সেই জয় নিয়ে কোনো সংশয় নেই রাষ্ট্রনেতাদের। এবং নিঃসন্দেহে ঐতিহাসিক একটি রায়, যে রায় এই মুহূর্তে বেরিয়েছে। পশ্চিমবঙ্গে 203 বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায় 80। ডোনাল্ড ট্রাম্পও শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদীকে। এবং এর পাশাপাশি আরেকটা ব্রেকিং নিউজ আমি নেব। সেই ব্রেকিং নিউজটা নেওয়ার পরে আমি দীপাঞ্জন দার সাথে কথা বলবো। ভোট পরবর্তী কোনো হিংসার ঘটনা যাতে না হয়, জিরো টলারেন্স নীতি ঘোষণা করলো নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের ডিজি, প্রত্যেকটি শহরের সিপি এবং চিফ সেক্রেটারিকে অর্থাৎ মুখ্য সচিবকে ভোট পরবর্তী হিংসায় জিরো টলারেন্স নীতি নিতে নির্দেশ দিল মুখ্য নির্বাচনী আধিকারিক এবং ভারতবর্ষের নির্বাচন কমিশন। ভোটের পর হিংসার কোনো ঘটনা যাতে না হয়, হিংসা ঠেকাতে জিরো টলারেন্স নীতি। মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, কেন্দ্রীয় বাহিনীর ডিজিকে নির্দেশ নির্বাচন কমিশনের। ভোট পরবর্তী হিংসায় জিরো টলারেন্স নীতি নির্বাচন কমিশনের। আমি যেমনটা বলছিলাম যে এই নির্বাচনটা সত্যি ডিসিসিভ, একদম নির্ধারণ করে দিয়েছে কে 2/3 আসনে বিধানসভায় যাবে এবং কারা ভ্যানিশ হয়ে যাবে। হিন্দুত্বকে অপমান করার জন্য, উন্নয়ন বিরোধী হওয়ার জন্য, মহিলা বিরোধী হওয়ার জন্য এবং আদিবাসী বিরোধী হওয়ার জন্য। এবং আজ থেকেই বাংলার প্রাইম টাইম আমরা শুরু করছি। ভবিষ্যতে একাধিক বিধায়ক আসবে, যারা প্রাক্তন বিধায়ক ছিল, এবার পরাজিত তৃণমূল কংগ্রেসের, তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি, বামপন্থীদের আমন্ত্রণ জানাচ্ছি। এবং এই টেবিলে একদিন মুখ্যমন্ত্রী যিনি হবেন তিনিও আসবেন। এবং এই সমস্তটা আমরা এই বাংলার প্রাইম টাইমে করব আজ প্রথম এপিসোড। এবং প্রথম এপিসোডে দীপাঞ্জন চক্রবর্তী একটা সময় প্যানেলিস্ট হিসাবে বসতেন। আমি বিধায়ক শব্দটা ব্যবহার করছি না, কারণ বিধায়ক হিসাবে শপথ নাওনি দীপাঞ্জন দা। জয়ী প্রার্থী উত্তরপাড়ার, কেমন লাগছে, ফিলিংটা কেমন? না, বিধায়ক হিসাবে সার্টিফিকেটটা কিন্তু ইলেকশন কমিশনে পেয়ে গেছি। কটায় পেলে? কটায় মানে কাল রাত মোটামুটি 9:30টা। আমার একটু নির্বাচন কাউন্টিংয়ে দেরি হচ্ছিল, কিছু ইভিএম এর প্রবলেম ছিল, ভিভিপ্যাট ছিল, তো 9:30টায় পেলাম। এবং মনে হলো এটা একটা গণতান্ত্রিক শটান থাপ্পড়। এই যে বাংলার স্বৈরতান্ত্রিক তৃণমূল,
এবং যেটা আরও ভয়ঙ্কর সেটা হচ্ছে এই সরীসৃপ সম সিপিএম, এই দুটো দল মিলে যেভাবে আমার পেছনে ব্যক্তিগত কুৎসায় নেমেছিল, কারণ আমি যে প্রশ্নগুলো তুলেছি উন্নয়ন নিয়ে, আমি প্রশ্ন তুলেছি এই ইসলামিক ফান্ডামেন্টালিজমের পেছনে এরা যে মদত করছে তার বিরুদ্ধে, আমি প্রশ্ন তুলেছি পাকিস্তান প্রেমের জন্য, আমি প্রশ্ন তুলেছি নারী নিরাপত্তা সুরক্ষা রাষ্ট্রীয় সুরক্ষার জন্য, একটারও উত্তর এদের কাছে ছিল না। এবং এরা দুটো পার্টি মিলে আমার বিরুদ্ধে যতটা সম্ভব বেশি কুৎসা করেছে। আচ্ছা, এইটা কি সত্যি কথা? মানে এটা আমি তোমার মুখ থেকেই শুনতে চাইছি, যেহেতু তুমি এখন বিধায়ক বাই সার্টিফিকেট, শপথ না নিলেও সার্টিফিকেট পেয়েছো, সার্টিফাইড বিধায়ক বলা যায়, কিন্তু অনেকে তৃণমূল কংগ্রেসের শীর্ষান্ন বাবু বা মীনাক্ষী দেবী তারা বলছিলেন, মীনাক্ষী দেবী যদিও মুখে বলেননি, আমি অপপ্রচার করব না, যে তুমি নাকি সার্টিফাইড সিকিউরিটি এক্সপার্টই নাও, তুমি ভুয়ো এক্সপার্ট, তুমি না কাজ করেছো সিআইএসএফ, এনএসজি, আইটিবিপি, কোথাও তুমি কাজ করোনি, তুমি ভুয়ো কমান্ডো। দেখো প্রেস কনফারেন্স হয়েছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে এগুলোর প্রত্যেকটা জবাব আমি কিন্তু পাল্টা প্রেস কনফারেন্স করেছি, কাগজপত্র দিয়েছি, এবং আমি ওদের বলেও ছিলাম এবং কাগজও দিয়েছি, যেখানে ভারতবর্ষের তৎকালীন গৃহমন্ত্রী এল.কে. আডবাণীজি, ভারতরত্ন ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ভারতরত্ন এল.কে. আডবাণীজি আমার ব্যাপারে কি লিখেছেন সেই কাগজগুলো আমরা ওখানে প্রেস কনফারেন্স করে লোককে দিয়েছি। এনএসজি ট্রেনিং সার্টিফিকেট, পাঞ্জাবের চিফ মিনিস্টার প্রয়াত বিয়ান সিং, বিভিন্ন লোকের যা যত কাগজপত্র ছিল এবং তার সঙ্গে রিলেটেড 128 পেজের একটা ডোসিয়ার আমি প্রেসকে দিয়েছি। 128 পেজের? ইয়েস, এবং এক্স্যাক্টলি, এবং এই 128 পেজের ডসিয়ার নিয়ে আমি যাচ্ছি আইনের সাহায্যে নিতে। আমি 5 কোটি টাকার মানহানির মামলা করছি কলকাতা হাইকোর্টে এবং 5 কোটি টাকার মানহানির মামলা করছি মুম্বাই হাইকোর্টে, যেহেতু আমি মুম্বাইয়েরও বাসিন্দা। 10 কোটি টাকার মামলাটা ওরা কি করে সামলায় সেটা দেখব। তারপরেও অনেক কিছু আছে, এটা আমি শুধু একটা জাস্ট দেখালাম। ব্যাপারটা হচ্ছে এর জবাব কারা দিয়েছে জানো তো? এর জবাব দিয়েছে ভারত মাতা। যে ভারত মাতা, কারণ আমি ভারত মাতার সন্তান, আমি ভারত মাতার জন্য কি করছি সেটা ভারত মাতা জানে, এবং এই ভারত মাতা উত্তর পাড়ার প্রতিটা অলিতে গলিতে ওয়ার্ডে রয়েছে, এবং মাতৃশক্তি মহিলারা আমাকে ঢেলে আশীর্বাদ করেছেন, আমি তাদের প্রণাম জানাই, ওনাদের জন্যই আজকে আমি সার্টিফাইড বিধায়ক। আচ্ছা, ন্যাশনাল সিকিউরিটি বা রাষ্ট্রের সুরক্ষা, যেটা নিয়ে তুমি লাগাতার রিপাবলিকে বলেছো, যেটা নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি, র্যাডিকালাইজেশন, এগুলো কি ফ্যাক্টর হয়েছে উত্তরপাড়ার নির্বাচনে? দেখো, ব্যাপারটা আমি মানুষকে বুঝিয়েছি, যেটা ওরা আমার নামে কুৎসা করেছে, আমি মানুষকে উল্টো, আমি একটা কুৎসারও জবাব দেইনি, শুধু একটা প্রেস কনফারেন্স ছাড়া। আমার ছিল যে মানুষকে আমি বোঝাই যে বিপদটা কোথায়। ক্যান্সার যদি বুড়ো আঙ্গুলে হয় আর আমার মাথা মস্তিষ্ক যদি বলে ও তো বুড়ো আঙ্গুলে হয়েছে, আমার মাথা অবধি তো পৌঁছাবে না, তাহলে সেটা মস্তিষ্ক বিকৃতির লক্ষণ। কারণ যে ক্যান্সার আজকে সীমান্তবর্তী জেলাগুলোতে ছড়িয়ে গেছে 8টা জেলায়, সেটা গঙ্গা পেরিয়ে হাওড়া হুগলিতে যেতে কতক্ষণ লাগবে? মানুষ এটা বুঝেছে। হুগলি তো উত্তরপাড়ায় তো প্রচুর শিক্ষিত মানুষজন রয়েছে, মানে জনবিন্যাসটা আমি দেখছিলাম, সেখানে এডুকেশন বা সাক্ষরতার হার সেটাই অনেকটা বেশি, অনেক বেশি। তো সেখানে বিজেপি প্রথমবার ক্যান্ডিডেট যাকে দাঁড় করালো, সে গেল এবং সে জিতে গেল, ম্যাজিকটা কোথায় হয়েছে? না, এখানে কোনো ম্যাজিক নেই, এখানে রক্ত ঘাম কান্না সব রয়েছে। আমি কি ভয়াবহ মানসিক অত্যাচার সহ্য করেছি সিপিএম আর তৃণমূলের আক্রমণে আমি জানি, আর দাঁতে দাঁত চেপে আমি লড়াই করে গেছি, আমি একটা কুৎসা করব না। ওই অকল্যাণ ব্যানার্জি পাবলিক মিটিং থেকে সে বলেছিল, তোমরা জানো আমার বাপাটা কাজ করে না, কিসের জন্য তোমরাও জানো। সেই গল্পটা আজকে বলো না, তোমার বাপাটা কাজ করে না। আগে বলো যে অকল্যাণ ব্যানার্জি যাকে বলছো, মানে কল্যাণ ব্যানার্জি, আমি নাম বলতে আমার তো অসুবিধা নেই, কল্যাণ ব্যানার্জি তোমাকে কি কটাক্ষ করেছে তোমার বাপাটার জন্য? হ্যাঁ, সেখানে মানে পাবলিক মিটিংয়ে বলেছে যে, আমি শুনেছি আমাদের লোকরাই বলেছে যে একটা পা খোড়া আরেকটা পাও খোড়া করে গর্তে ঢুকিয়ে দেবো। তো শেষ পর্যন্ত দেখলাম যে ওই উনি যেমন ক্যাঙ্গারু তার পেটে বাচ্চা নিয়ে ঘোরে, উনি ওনার ছেলেকে নিয়ে ঘুরেছেন, সেদিন 20 রাউন্ড শেষ হওয়ার পরই চলে গেছিল, আরেক পালিয়ে গেছিল, 22-23 রাউন্ড অব্দি গেছিল। আরেকজন যে বীর বিপ্লবিনী, আমি একটা শব্দ কোনোদিন আমার পুরো ক্যাম্পেনিংয়ে দুজনের নাম নেইনি, কোনোদিন কোনো ব্যক্তিগত প্রশ্ন তুলিনি, তো আরেকজন যে মহান বিপ্লবিনী
এটা তো আমরা খুঁজে বার করব, এবং আমি ব্যক্তিগতভাবে বার করব যে একজন আর্টসের স্টুডেন্ট হয়ে একটা স্কুলে সে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের চাকরিটা কোন চিরকুটে পেয়েছে, এটাও আমি খুঁজে বার করব। সেই বিপ্লবিনী মীনাক্ষী ওই পুরো ক্যাম্পেনিংয়ে ওরা এমন করেছে, এমনকি নির্বাচনের দিন সকালবেলাতেও খবরের কাগজের সঙ্গে একটা করে লিফলেট আমার নাম দিয়ে, আমি ফেক কমান্ডো, সেগুলো লোকের বাড়ি বাড়ি পৌঁছেছে, সাহসে কুলায়নি লোককে গিয়ে দেওয়ার। এগুলো সবই আমি আইন আদালতের ব্যবস্থা নেব এবং কান ধরে ওদের শেখাবো যে আইন কাকে বলে। কিন্তু এর জবাব দিয়ে দিয়েছে উত্তরপাড়ার মায়েরা। আচ্ছা, আমি দর্শকদেরকে বলবো যে আপনারা অনেকেই হয়তো উত্তরপাড়া থেকে দেখছেন, আপনারা রিপাবলিক বাংলাতেও দীপাঞ্জন চক্রবর্তীকে দেখেছেন। দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে উত্তরপাড়ার বিধায়ক হতে চলেছেন, কনফার্ম বিধায়ক হতে চলেছেন, সার্টিফাইড বিধায়ক হতে চলেছেন। কিন্তু দীপাঞ্জন চক্রবর্তী কোনোদিন না নিজের একটি জিনিস, যেটাকে অনেকে দুর্বলতা বলে, অনেকে শক্তি বলে, আমি যেরকম নিজে আমার যে কপালের কাটার দাগটি রয়েছে সেটাকে আমি কখনো দুর্বলতা মনে করি না। আমি মনে করি যে আমাদের ক্ষতচিহ্নগুলো লোকানো উচিত না। দীপাঞ্জন চক্রবর্তীর বাঁ পায়ের অর্ধেকটা নেই, এবং এটা দুর্ঘটনা বলবো না, যুদ্ধক্ষেত্রের কোনো একটি কোল্যাটারাল ড্যামেজ বলবো আমি জানি না, কিন্তু দীপাঞ্জন চক্রবর্তী এই গোটা নির্বাচনে ওনার যে প্রস্থেটিক লেগ, সেই লেগ বা পা, যে পাটি আমরা সাধারণত প্লাস্টিকের পা বলে সাধারণ ভাষায় বলি, সেই পাটি নিয়ে মাইলের পর মাইল হেঁটেছেন, জিপে করে দাঁড়িয়ে থেকেছেন হাতের লাঠিটা নিয়ে, এবং কোনোদিন প্রকাশ করেননি, নিজের সহানুভূতি নেওয়ার চেষ্টা করেননি। আমি নিজে বারবার খোঁজ নিচ্ছিলাম যারা সাংবাদিকরা রয়েছে। আজ নির্বাচন হয়ে যাওয়ার পরে দীপাঞ্জন চক্রবর্তী, বাংলার মানুষ জানতে চায় যে তোমার পায়ে কি হয়েছিল, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে যেহেতু তোমাকে চিনি, আমি জানি যে দুবার তুমি মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছো। কি হয়েছিল? আমার এটা 92 সালে আমি যখন আইটিবিপিতে ছিলাম, ওই মুন্সিয়ারি বলে একটি জায়গা আছে উত্তরাখণ্ডে কুমাওতে, সেখানে একটা ওই মিল্লাম গ্লেসিয়ারে সেখান থেকে পঞ্চচুলি পিক ক্লাইম্ব করা যায়, এবং ওটা সাংঘাতিক মানে দূরতিক্রম, এখন অবধিকেও পঞ্চচুলি লিখতে পারে। একটা জার্মান টিম গেছিল এবং তারা স্নো ব্লিজার্ডে ফেসে যায় 8 জন, এবং আমার এলাকা ছিল, আমি আমার টিম নিয়ে যাই, 8 জনের মধ্যে 7 জনকে বাঁচাতে পারি, একজনকে বাঁচাতে পারি না। আমি একটা বরফের ক্রেভার্সে ঢুকে যাই এবং আমার কোমর অবধি বরফের মধ্যে ঢুকে গেছিলো। আমাকে প্রায় ঘন্টা 2 পরে রেস্কিউ করা হয়। তাতে আমার দুটো পায়ের পুরো পাতাটায় ফ্রস্ট বাইট বলা হয়, আমার নার্ভস টিস্যু সমস্ত ধ্বংস হয়ে যায়। তা সত্ত্বেও আমি এতদিন চালিয়ে গেছি, এবং 90-এর দশকে ডপলার টেস্ট হতো না, এসব কিছু ধরা পড়তো না। তারপরে সেটা এমন খারাপ অবস্থা হয়ে গেল পরের দিকে, কারণ এর মধ্যে আমি আমার বাঁ পায়ের থাইয়ে আমার প্রায় 8 ইঞ্চি মাংস নেই, ওখানে আর্টিফিশিয়াল রডস রয়েছে, গ্রেনেডে স্প্লিন্টারে সেটাও বাঁ পায়ের অর্ধেক উড়ে গেছে। তো তারপর থেকে আমার বাঁ পায়ে কোনো রক্ত চলাচল হয় না। তারপর বাধ্য হলাম আমি 2023-24 সালে বাঁ পায়ে আমার শুধু গোড়ালিটা রয়েছে, পুরোটাই অ্যাম্পুট করে দিতে হয়েছে, ডান পায়েরও একটা আঙ্গুল নেই। তা সত্ত্বেও যে এই সমস্যাটার জন্য আমাকে বাধ্য হয়েছিলাম, আমি কলকাতাতেই হসপিটালে বাঁ পায়ে বাইপাস করতে হয়, কারণ যেহেতু কোনো রক্ত চলাচল পায়ে বাইপাস হয়। আমরা সাধারণত জানি হার্টে বাইপাস হয়, এই প্রথমবার আমি দীপাঞ্জন দাই আমাকে বলেছিল যে বাইপাস হয়েছে। আমি বললাম তোমার হার্টের সমস্যা নাকি? দীপাঞ্জন দা বললো না না, আমার পায়ে বাইপাস হয়েছে। আমি দর্শকদেরও অনেকে হয়তো জানেন না যে পায়েও বাইপাস হয়, এটা কিন্তু মানে ইউনিক। যদিও আমরা তোমার এরকম একটা ভয়ঙ্কর ঘটনা নিয়ে কথা বলছি, কিন্তু অবভিয়াসলি মানে ফৌজি যারা তারা এভাবেই লাইফকে সেলিব্রেট করে। কারণ দেখো বাপায় বাইপাসটা যখন আমিও শুনেছিলাম, ডাক্তারকে বলেছিলাম, তখন ডাক্তার বলেছিল যে সায়েন্স কত দূরে হলো, মাধ্যমিক অবধি, তারপর কমার্সে চলে যায়। বলে যেখানে আর্টারি হয়, হার্টেও তো বাইপাসটা হয়, যেহেতু আর্টারি যখন ব্লক হয় তখন ওটাকে রিপ্লেস করে। তো আমারও রিপ্লেস করা হয়েছিল, আর্টিফিশিয়াল আর্টারি দেওয়া হয়েছিল, 19খানা স্টিচ পড়েছিল এবং 3টে হোল করা হয়েছিল, এবং তুমি এসেছিলে দেখতে, আমি তোমার কাছে কৃতজ্ঞ। ওই সময় মানে এই জিনিস তোমরা দেশের জন্য যেটা করছো এবং সেটাতে খুবই কম। মজার ব্যাপার কি জানো মনীষ, যখন আমার এই নভেম্বরে 2025-এর নভেম্বরে যখন বাইপাস হলো, অপারেশন টেবিলে অ্যানাস্থেসিয়া দেওয়ার সময় কিছু একটা গন্ডগোল হয়ে আমার কার্ডিয়াক অ্যারেস্টের মতো হয়ে যায়, এবং প্রায় 14-15 সেকেন্ড আমার হার্টবিট ছিল না, পালসেট ছিল না। ডাক্তাররা ধরে নিয়েছিলেন আমি মারা গেছি। ওরা আর্টিফিশিয়াল ওয়েতে আমার রেসপিরেশন শুরু করার আগেই আমি নিজে একটা প্রচণ্ড কাশি হয়, আমি চোখ খুলে উঠে বসে দেখি ওটি ভর্তি লোক, সবার মুখে টেনশন। ডাক্তার আমাকে, আমি বললাম কী হয়েছে, আপনারা তো টেনশন করছেন? বলে আপনার এই 5-6 সেকেন্ড অ্যানাস্থেসিয়ার পরে
আপনার পালস রেট নামতে শুরু করে, 85, 70 করতে করতে 20 অবধি চলে যায় এবং তারপর মনিটরটা ব্ল্যাঙ্ক হয়ে যায়। আমরা ধরেই নিয়েছি আপনি মারা গেছেন 14 সেকেন্ড, এবং আমরা আর্টিফিশিয়াল রেসপিরেশন শুরু করার আগেই আপনি প্রচণ্ড কেসে উঠে পড়লেন। তো আমি বললাম যে আপনারা ভাবলেন কি করে আমি মরে যাব? এখন নভেম্বর, আমি মরবই না, যমরাজের থেকে আমি হারিয়ে বেরিয়ে আসব, কারণ নবান্ন 14 তলা থেকে আমি ওই পিশাচিনী বিদায় করব, বাংলায় নতুন সূর্যোদয় আনবো, তার আগে আমার মৃত্যু নেই। এবং তার জন্যই আমি আজকে এখানে বসে আছি। এটা একজন কমান্ডোই বলতে পারে, এবং করে দেখিয়েছি। আচ্ছা, এরকম কোনো এক্সপিরিয়েন্স, মানে বিধায়ক হিসেবে তো অনেক এক্সপিরিয়েন্স হবে, কমান্ডো হিসাবে কোনো এক্সপিরিয়েন্স যেটা এখনো মানে মানে গায়ে কাটা দেয় বা মনে হয় যে না এটার জন্যই হয়তো আমার কমান্ডো হওয়াটা? দেখো ময়ূক, এই যে আজকে আমি যে এইরকম ভয়ঙ্কর আক্রমণ তৃণমূল আর সিপিএম এর ব্যক্তিগত আক্রমণেও আমি ভেঙে পড়িনি, কারণ আমাদের নার্ভটা ওরমভাবে তৈরি হয়। পাক অকুপাইড কাশ্মীরে একবার একটি সিচুয়েশন ছিল, এটা নিয়েও বলে যে তুমি অ্যাকচুয়ালি নাকি হয়নি এরকম। এখন ওরা তো দেখো উড়ি বালাকোট নিয়েও প্রমাণ চেয়েছে। এখন ওই বামপন্থীরা তো কলকাতার রাস্তায় মিছিল করে বলেছে, এবং বিকাশবাবুর মতো একজন শিক্ষিত লোক যখন বলে যে এই পেহেলগামের পরে যে যদি প্রমাণিত হয় পাকিস্তানের এর পেছনে হাত রয়েছে, তাহলে ভারত প্রমাণ সংগ্রহ করুক, ডসিয়ার নিয়ে যাক, এরমভাবে অপারেশন কেন হবে অপারেশন সিঁদুর। তো ওদের কথার আমি জবাব দিই না, ওদের জবাব তো বাংলা দিয়েছে। এবার বোধহয় একটা আসন পেয়েছে, ভালো কথা, একটা আসনে ওইখানে পাকিস্তানের ফ্ল্যাগ ওড়ান, বাকি বাংলা বুঝে নেবে সেটা। কিন্তু এই সমস্ত মানুষকে আমরা অগ্রাহ্য করি। তো এই ঘটনাটাতে একটা সিচুয়েশন ছিল যখন আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছিল যে আমি মরবো নাকি আমি সুইসাইড করব। কারণ একটা মাউন্টেন টপের মতো জায়গা, যেখানে একজন সম্ভবত আফগান হবে, কারণ বিশাল চেহারা ছিল, সে আর আমি মুখোমুখি, এবং আমার ওয়েপন, আমার কোনো গুলি শেষ, তার হাতে AK-47 পুরো লোডেড। তো আমার কাছে একটাই ছিল গ্রেনেড, সে আমি গ্রেনেডটা ছুঁড়ে মারি, এবং তখন দেখি ওর বাপার পুরো উড়ে যায়, দুটো পায়ের মাংসগুলো উড়ে যায়, এবং ওর হাতে AK-47, ওর ফায়ার শুরু করবে এবং আমি মরবো অবধারিত। তো ওটা আমার ওখানে মৃত্যু ছিল। সেকেন্ড অপশান ছিল যে ওই মাউন্টেন টপ থেকে নিচে গড়িয়ে পড়া, এবং তাতে আত্মহত্যা, কারণ প্রায় 150 ফিটের ওপর ছিল মাউন্টেন। আমি গড়িয়ে পড়ি, এবং আমি এগুলো বলিনি কোনোদিন। আবার দুটো এখনও আমি জোরে হাসতে গেলে বা আমার কষ্ট হয়, কারণ আমার দুটো জায়গা পাঁজর মিলিয়ে আমার 6টা পাঁজর ভাঙা। আমার কলার বোন ভেঙে গেছিলো, আমার চোয়াল ভেঙে গেছিলো, আমার আগের চেহারা অন্যরকম, সে ক্ল্যাম্প লাগিয়ে রাখতে ছিল, কারণ পুরো চোয়াল বেঁকে গেছিলো ভেঙে, হাত ভেঙেছিল, সব মানে একদম ভাঙাচোড়া অবস্থায় আমি পড়েছিলাম। এবং তো ওই যে সিদ্ধান্তটা নেওয়া না, যে মৃত্যুকে আমি ওয়েলকাম করব না মৃত্যুকে হারিয়ে নিজের ইচ্ছায় মরবো, আত্মহত্যা করব, ওই মানসিক শক্তিটাই আমাকে কিন্তু এই নির্বাচনে সাহায্য করেছে। এবং আমার মনে হয় আমি বেঁচে গেছিলাম, কারণ আমি এমন কিছু অভিজ্ঞতা পেয়েছি নির্বাচনে, ক্যাম্পেনিংয়ে। আমার মতো মানুষ, যাকে আমার পরিবারের লোক বা সবাই বলে আমার নাকি হৃদয় নেই, আমরা রোবট তো কমান্ডোরা, আমার চোখে জল এসে যেত ময়ূর। যখন আমি গ্রামে, পঞ্চায়েত এলাকা রয়েছে বা শহরে, আমি গ্রামে দেখতাম মহিলারা, আমি টোটো থেকে নেমে খুব বেশি হেঁটে চলতে পারতাম না, তাও হাঁটতাম, পা ফুলে, গোদের যেরকম পা হয় ওরকম ফুলে গেছিলো, টকটকে লাল, আমি ছবি দেখালে তুমি ঘুমাতে পারবে না। তো সেখানে মহিলারা আমার হাত ধরে না কাঁদতো, কোনো কথা বলতে পারছে না, আমি বলতে গিয়ে ইমোশনাল হয়ে যাচ্ছি, ঝরঝর করে চোখের জল পড়ছে, বয়স্ক বৃদ্ধ মানুষরা তারা কাঁদছে। একজন বৃদ্ধা মহিলা 90, 80, 85, 90 বলছেন আমাদের 50 বছর ধরে সিপিএম আর তৃণমূল আমাদের ঠকিয়েছে। আমরা এখানে যে ক্যাম্প এরিয়া বলে ওখানে উত্তরপাড়ায়, ওখানে বলে আমরা থাকি, জমির পাট্টা নিয়ে যে কোনো দিন আমাদের উচ্ছেদ করে দেবে। উদ্বাস্তু, হ্যাঁ উদ্বাস্তু, এবং এদেরও তো তার মানে একটা ভয় কাজ করে হিন্দু কনসলিডেশন, যে কোনো সময় এরা হিন্দু, এবং সিপিএম এদের ঠকিয়েছে, তৃণমূল ওদের ঠকিয়েছে, এবং ঠকানোর কারণ হচ্ছে যে কোনো দিন ওখানে উৎখাত করে ওরা ওখানে ইলিগাল কনস্ট্রাকশন, বড় বড় হাই রাইজ হবে। সেই মহিলা, ভদ্রমহিলা 80, 85, 90 বছর আমার কাঁদছে আর হাত ধরে বলছে, বাবা মরে যাওয়ার আগে দেখতে পারবো যে আমার নাতিটার একটা বাড়িতে থাকতে পারবে, আমরা এখানে হিন্দু, আমরা এই অবস্থা। মানে এগুলো যখন আমি দেখতাম আমি ইমোশনাল হয়ে যেতাম। আমি দেখতাম উত্তরপাড়ার মানুষ, মহিলারা যখন আমাকে দেখছে হাই রাইজ থেকে হাত নাড়াচ্ছে, চোখে চোখ যখন পড়ছে, তখন তাদের যে মুখের এক্সপ্রেশন, যে হাসি, এবং যেভাবে তারা আবেগ নিয়ে হাত নাড়াচ্ছে, প্রণাম নমস্কার করছে,
আমি কিন্তু স্থির বিশ্বাস ছিল আমি এই নির্বাচন জিতবে 7 দিনের মধ্যে আমি নিশ্চিত করে ফেলেছিলাম যে আমি জিতবই জিতবো। এরা যত কুৎসা করুক আমি একটা উত্তর দেব না। আমি ওখানে বলেছি নারী সুরক্ষার কথা, আমি বলেছি যে এই যে মমতা ব্যানার্জি রাত 8টার পর মহিলারা বাইরে বেরোবেন না, আমার গ্যারান্টি রয়েছে উত্তরপাড়ায় রাত্রেবেলা মেয়েরা ঘুরে বেড়াবেন, দরকার পড়লে আমি আছি, তাদের জন্য একজন চৌকিদার থাকবেন। যদি ভারতবর্ষের চৌকিদার নরেন্দ্র মোদীজি হতে পারেন, উত্তরপাড়ার চৌকিদার দীপাঞ্জন। এগুলো খুব স্পষ্ট। হিন্দ মোটর আমি দেখেছি কি ছিল, আর সেই হিন্দ মোটর ভাবতে পারবে না, তোমাদেরও একবার ক্যামেরাম্যান গেছিল দেখেছিলাম, রাত্রেবেলা শিয়াল ঘুরে বেড়াচ্ছে এক একটা জায়গায় 10টা 12টা করে খালি হিন্দুস্তান মোটর থেকেই তো নামটা, মানে যেটা অ্যাম্বাসেডর গাড়ি। এক্স্যাক্টলি, শ্মশান ভূমি হয়ে গেছে। সিপিএম উঠিয়ে দিয়েছে হিন্দ মোটর ফ্যাক্টরি, হিন্দুস্তান মোটরসকে, আর তৃণমূল এসে এমনকি তাদের শেডগুলো বিক্রি করে। আমি যতদূর জানি অ্যাম্বাসেডরটা নতুন ভাবে তৈরি করে ব্যাঙ্গালোরে এখন বিদেশেও পাঠাচ্ছে। এক্স্যাক্টলি, কিন্তু আমাদের বাংলায় কোনো লাভ হচ্ছে না। এবার হবে। এবার যে সূর্যোদয় হয়েছে, প্রথম যেটা আমরা শিক্ষা নিয়েছি, আমি দেখেওছি এবং আমি বিশ্বাস করি, আমি আমার নেতৃত্বের সঙ্গে কথা বলবো, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথজি দেখিয়েছে, যেখানে মুলায়ম সিং আতিক আহমদের মতো একটা খুনি, একটা সন্ত্রাসবাদীর কুকুরের সঙ্গে হ্যান্ডশেক করে, সেখানে যোগীজি তো করেছে না বুলডোজার বাবা। আইন শৃঙ্খলা ঠিক হওয়ার পরে দেখুন উত্তরপ্রদেশে ঢেলে ইনভেস্টমেন্ট হচ্ছে। আমরা বাংলা আইন শৃঙ্খলাটাকে যদি ঠিক করব, তুমি ডোনাল্ড ট্রাম্প কেন, সারা পৃথিবীর ইনভেস্টাররা পশ্চিমবঙ্গে আসবে, উত্তরপাড়াতেও আসবে। এবং তুমি যখন উত্তরপাড়ায় ব্যস্ত ছিলে তখন এর মাঝে সন্দেশকালীর মতন একটি ঘটনা ঘটেছিল ফলতার মায়েরা যেভাবে রাস্তায় নেমে পড়েছিল এই জাহাঙ্গীরের বিরুদ্ধে। এই জাহাঙ্গীরদের বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন এই যে ফলতার পার্টি অফিস দখল হয়ে যাওয়ার অভিযোগ হচ্ছে, অত্যন্ত খারাপ। বিজেপি বারবার নেতৃত্ব বলছে এবং আমিও বারবার বলছি যে এই ধরনের অসভ্যতা যেই করুক না কেন এটা অন্যায়, এবং আমি কিন্তু লাগাতার এর বিরুদ্ধে খবর করব। সুতরাং কেউ ভাববেন না যে বৈপ্লবিক একটা কাজ করছেন অন্য কোনো দলের পার্টি অফিস ভেঙে। কিন্তু আমি ধরে নিচ্ছি যে এই সেই পার্টি অফিস দখল নেওয়ার সময় সর্বপ্রথম তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাঠে নেমে তৃণমূল কর্মীদের পাশে থাকার কথা, পাশে থাকছে বিজেপির বিধায়করা, তারা বলছে কনফিডেন্স বিল্ডিং করছে যে না আপনারা পার্টি অফিস খুলুন, আপনারা থাকুন ইত্যাদি। না দেখো ময়ূক, আমাদের কালকে সুস্পষ্ট নির্দেশ গেছে, শুভেন্দুবাবুর সঙ্গে রাতে কথা হয়েছে, উনিও একটাই কথা বলেছেন যে দেখুন আমাদের ছেলেদের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে, বিজয় উৎসব পালন করুক, কারণ কিন্তু একটা যেন আক্রমণ না হয়, কারণ তৃণমূল মমতা ব্যানার্জি তৈরি করেছেন এবং ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সৃষ্টি। দুজনের পার্থক্য আছে তো, ডক্টর মমতা ব্যানার্জি এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির রিলে রেস দৌড়াচ্ছি, ওনার মশাল আমাদের হাতে। মমতা ব্যানার্জি কেন আমরা ফলো করব? এবং আমি ব্যক্তিগতভাবে আমার উত্তরপাড়া বিধানসভায় 4টে মণ্ডল প্রেসিডেন্টকে আমি লিখিত জানিয়েছি, সমস্ত কার্যকর্তাদের, পুলিশকে নিজে ফোন করে বলেছি আমি আইসিকে এবং ওখানকার এসিপিকে, যে যদি কোনো এরকম ভাঙচুরে ঘটনা ঘটে, সে আপনি রং দেখবেন না রাজনীতি দেখবেন, আপনি সোজা অ্যারেস্ট করে ভেতরে ঢোকাবেন এবং আমাকে ফোন করবেন না, আর আমার কাছ থেকেও কোনো ফোন যাবে না। কারোর কাছ থেকে ফোন গেলে আমার কথা বলবেন যে আমার সঙ্গে কথা বলতে। এবং থ্যাংক গড এখন অবধি উত্তরপাড়ায় এই অসভ্যতা হয়নি, হবেও না, এটা আমরা করতে দেব না। আচ্ছা, আমাকে একটা কথা বলো দীপাঞ্জনদা, সিপিএমের একটা সময় গড় ছিল উত্তরপাড়া। আমি জানি তৃণমূল কংগ্রেসের যারা তারকা প্রার্থী তারা উত্তরপাড়ায় বেশ কিছুদিন ধরে এমএলএ থেকেছে, কিন্তু সিপিএমের প্রচুর মানুষ আছে উত্তরপাড়ায়। আশা করি তুমিও সেই সিপিএমের সমর্থকদের বাড়ি বাড়িও গেছো। কি এমন হলো যে সিপিএমের লোকেরা এবার সিপিএমকে ওখানে ভোট দিল না? দেখো, আমি একদিন একটা র্যালি করে যাচ্ছিলাম, সিপিএমের একটি এরিয়া অফিস, এবং ওই গড় যেটা বললে, যেখানে বলা হয় লেনিনের দাঁত পোতা আছে, জানি না অ্যাকচুয়ালি, হ্যাঁ লেনিনের দাঁত নাকি ওখানে পোতা আছে, লোকে বলে, এরকম একটা জায়গা বলে লোকে। তো সেই লেনিনের দাঁত পোতা এলাকাতে একটি এরিয়া অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম, সিপিএমের এরিয়া অফিস, লোকজন বসেছিল, আমি সব জায়গাতেই নমস্কার করছি, সে ভদ্রতা তো আমি করবো, সে ভোট দিক বা না দিক, নাগরিক তো। একজন বয়স্ক লোক আমাকে হাত দেখিয়ে দাঁড়াতে বললেন, ধুতি পাঞ্জাবি পরা, আমি দাঁড়িয়ে গেছি, উনি বেরিয়ে এসেছেন, বয়স্ক 70-75 বছর বয়স, এসে আমার হাত দুটো ধরে বললেন, ভাই আমি 50 বছর ধরে সিপিএম করছি, কমিউনিস্ট পার্টি করছি, আমি আপনাকে ভোট দেব না, কিন্তু আমি চাই আপনি জয়যুক্ত হন। আমি সেদিনও বুঝেছিলাম তৃণমূলের এবং সিপিএমের তৃণমূলের জ্যাঠতো ভাই
সিপিএমের পায়ের তলার মাটি সরে গেছে। প্রতি কটা বুথ থেকে আমি লিড নিয়েছি, 290টা বুথ, পাঁচটি বুথে আমি লিড পাইনি এবং 5টি দুর্ভাগ্যজনক হলেও মাইনরিটি বুথ। কিন্তু সেখানেও একটি বুথে তৃণমূলের শীর্ষান্ন পেয়েছে 600 650, মীনাক্ষী পেয়েছে 500, দীপাঞ্জন পেয়েছে 84টা ভোট। আমার চ্যালেঞ্জ ওই 84টি রাষ্ট্রবাদী মুসলিম ভাইদের সঙ্গে আমি দেখা করব, তাদের কনভিন্স করব এবং ওই 1000 ভোট পরবর্তী নির্বাচনে বিজেপির হবে। কারণ সিপিএম তৃণমূল এক যৌথভাবে এরা 50 বছর ধরে মুসলিমদের ভয় দেখিয়েছে নিরাপত্তার বিজেপির থেকে। মুসলিম ভাইদের তাদের সিদ্ধান্ত নেবে, আমি এপিজে আব্দুল কালাম হব, আমি ওস্তাদ বিলায়াত খাঁ সাহেব হব, ওস্তাদ আমজাদ আলী খাঁ সাহেব হব, মোহাম্মদ সিরাজ হব, নাকি আমি জাহাঙ্গীর হব, আরাবুল হব, কাইজার হব, সেটা ওদের সিদ্ধান্ত। যদি প্রথমটা সিদ্ধান্ত নেন, আমি হার্ট অ্যান্ড সোল আমি বলছি, আমি আপ্রাণ লড়বো আমার মুসলিম ভাইদের জন্য, রাষ্ট্রবাদী মুসলিম ভাইদের, এদের রাষ্ট্রবাদী করতে হবে। এই ডিরাডিকালাইজেশন বাংলায় আমাদের ইমিডিয়েট শুরু করতে হবে, শুধু বন্দুক গুলি দিয়ে হবে না, যেখানে দরকার সেখানে তো এনকাউন্টার হবে, এতে কোনো সন্দেহ নেই। বাংলায় এনকাউন্টার কালচার কি আনা উচিত? সীমান্তবর্তী এলাকাগুলো তো কিছু করতেই হবে, বাংলাদেশিদের এখানে ঢুকবে, এখানে চাষবাস করবে মৌলবাদের, এবং আমাদের হিন্দুদের উপর আক্রমণ করবে সারা ভারত জুড়ে, সেটা তো আমরা হতে দেব না। এই যে মশা, যেগুলো আমি মশা বলি, জিহাদিরা, তাদের জন্মস্থল কোথায়? এই বাংলা। এই জমা জল, পচা জল আমরা সরিয়ে দিয়েছি, এখনো পচা জল যেতে চাইছে না, সেটা যেতে বাধ্য হবেন উনি 7 তারিখের পর। কিন্তু পচা জমা জল যখন সরিয়ে দিয়েছি, এই মশার লার্ভাগুলো যাতে না জন্মায় তার জন্য আমাদের ডিরাডিকালাইজেশন করতে হবে। যারা তারপরেও হবে না, তাদের জন্য একটাই রাস্তা, এনকাউন্টার করতে হবে। আমরা যদি পশ্চিম এই এনকাউন্টার বলাতে তো অনেকে এই মুহূর্তে বামপন্থীরা রাস্তায় নেমে পড়তে পড়ুক, কি অসুবিধার কি আছে? তারা তো এমনি তো পাকিস্তানে যখন অপারেশন সিঁদুর হয়েছে তখন তো তারা রাস্তায় নেমেছে। সিন্ধু জলবন্টন চুক্তি কেন বাতিল হলো তার জন্য তো সিপিএম রাস্তায় নেমেছে, আর তার জবাব পেয়েছে। 293টা আসনে তারা থাপ্পড় খেয়েছে মানুষের কাছ থেকে। এরা কথায় বলে না জনগণের পার্টি, তো জনগণের পার্টি না জিহাদিদের পার্টি, সেটা তো মানুষ দেখেছে এবং মানুষ সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত এখনো যদি মানতে না পারেন, ওই একটি আসন রয়েছে সেটাও থাকবে না। শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তুমি কন্টেস্ট করলে না কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কন্টেস্ট করলে? ওই সেকেন্ড নামটা না বললেই বেটার, আমি অকল্যাণই বলি, আমি রাত্রেবেলা সন্ধ্যাবেলায় নাম নেই না। কিন্তু দেখো, সমস্যাটা ওই দুটো বাপ ছেলে নয়, সমস্যাটা হচ্ছে ওই কালচার। আমি মীনাক্ষীর বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কি লড়াই করব, ঠিক আছে, তার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ব্যাপারটা খুঁজে বার তো করবই, কিন্তু ওই কালচার, ওই নীতি, সিপিএমের নীতির বিরুদ্ধে লড়াই। এবং তৃণমূলের তো নীতি বলে কিছু নেই, তো দুর্নীতি। কল্যাণ ব্যানার্জি বা অকল্যাণ ব্যানার্জি তিনি কি জিনিস, সেটা উত্তরপাড়া শ্রীরামপুরের গলিতে গলিতে গেলেই মানুষের কাছে শুনতে পাবে। কিন্তু এই দিন চলবে না, মানুষ ভয় মুক্ত হয়ে গেছে, গুন্ডাগিরি করে তো আর হবে না। আমি তো বলেছি, উত্তরপাড়ার তৃণমূলের সমস্ত গুন্ডাদের এই কিছুদিনের মধ্যেই ডেকে পাঠাবো, সার্টিফাইড গুন্ডাদের, তাদের আইসক্রিম খাওয়াবো এবং বলবো তোমরা নতুন রাস্তায় ফিরে এসো, তোমাদের জীবন জীবিকা আমার দায়িত্ব। কিন্তু মানুষ তো বর্ন ক্রিমিনাল হয় না, এদের ওইরকমভাবে করে রাখা হয়েছে যে তোমরা লুটে পুটে খাও, 75-25, এইটা রাস্তা ছাড়তে হবে। রাস্তা যদি ছাড়ো, তোমাদের সঙ্গে আমি আছি, তোমাদের আবার মেন স্ট্রিমে ফিরিয়ে আনবো, নর্মাল জীবনযাপন করো। আর যদি এখনো ভাবো ভয় দেখিয়ে হপ্তা ওসুলি তোলা তুলবো, হাত পা বেঁধে গঙ্গায় ফেলবো। উত্তরপাড়ায় যে শিল্পের কথা বলছো, সেই শিল্প বা ফ্যাক্টরি যদি হয়, তুমি অন ক্যামেরা এটা বলতে পারবে যে কোনো ইনভেস্টর যদি আসে, কোনো বড় বিজনেস হাউস যদি আসে, তাদেরকে কাটমানি দিতে হবে না? আমি নিজে কাটমানি নেবে না, এটা কি একদম অন ক্যামেরা বলতে পারবে? আমি অন ক্যামেরা বলছি, দীপাঞ্জন চক্রবর্তী, আমি কিন্তু বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক কটা স্ট্রিট কর্নারে সব প্রেস কনফারেন্সে আমি বলেছি, আবার বলছি, তুমি বড় ইনভেস্টর ছেড়ে দাও, একজন মাছ বিক্রেতা, সবজি বিক্রেতা, টোটোওয়ালা, স্ট্যান্ডওয়ালা যদি আমাকে সে বলে যে আমার কাছ থেকে কাটমানি নিয়েছে বিজেপির কোনো লোক, তাহলে আমার বিধায়ক থাকার কোনো প্রয়োজন নেই। ইনভেস্টার কথা তো ছেড়েই দাও, আমি ওইটা নির্মূল করে দেবো। এই তোলাবাজি কালচার আমি উত্তরপাড়া বিধানসভায় তো হতে দেব না। তার জন্য যতদূর যেতে হয় আমি যাব, এটা মানুষকে অ্যাসিওর। নিজের মতো করে স্বাধীনভাবে বিজনেস করুন, যা করবেন করুন, সৎভাবে করুন। তো সিন্ডিকেট রাজ আমি ভাঙবই ভাঙবো,
70,000 স্কোয়ার ফিট জলা জমি ওখানে ভরাট করে ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে। 70,000? জি, 53টা ওখানে জলাশয়। একটা অদ্ভুত জিওগ্রাফি, মানে ভূগোলের দান। আমি এরকম মনে হয় না বাংলাতে বা ভারতবর্ষে কোনো জায়গায় আছে। কতগুলো পুকুর ভরাট হয়েছে তার মানে? তুমি চিন্তা করো, 53খানার মধ্যে হাজার হাজার স্কোয়ার ফিট শেষ করে দিয়েছে। হিন্দ মোটরের ভেতরে এত বড় বড় জলাশয় সব শেষ করে দিচ্ছে, আর সবগুলোতে হাই রাইজ বিল্ডিং। এই সিন্ডিকেট রাজ আমি নির্মূল করে ছাড়বো। সিপিএম এবারও কেন দাঁত ফোটাতে পারলো না? তোমার কি মনে হয়? সেন্সিবল একজন ভদ্রলোক যে মুম্বাই থেকে কলকাতায় এসেছে, কল্যাণীর ছেলে, উত্তরপাড়ায় সিপিএম কেন দাঁত ফোটাতে পারলো না? মানে এটা নিয়ে অনেকে কিন্তু রিসার্চ করছে। মীনাক্ষী, যাকে ওরা ক্যাপ্টেন বলে, সে মীনাক্ষী এতদিন ধরে তোমার আগে থেকে প্রচার করছে, তুমি আসছো কেন? না মানে ওই যারা আমার কেস স্টাডি, মানে মীনাক্ষী মুখার্জি ঘুরে ঘুরে হারে, এটা একটা কথা আছে। নন্দীগ্রামে হেরেছে, এবার দীপাঞ্জন চক্রবর্তীর কাছে হারলো, কিন্তু মীনাক্ষী মুখার্জি এত ক্যাম্পেইন, এত সোশ্যাল মিডিয়ায় রিল, উত্তরপাড়ায় মীনাক্ষী মুখার্জি দাঁত ফোটাতে পারলো না। না, এটা তৃতীয় পজিশনে চলে গেছে, থার্ড। এবং মজার ব্যাপারটা হচ্ছে ওনার এক গুরু আছেন, জানো, টেলিভিশন চ্যানেলে খুব বড় বড় কথা বলেন এবং খুব চুল টুল ওড়ান টোড়ান। তিনিও 3বার নিজের হোম যে কনস্টিটিউয়েন্সি 3বার হারার পর উনি বলেছেন, না আমি আর গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন লড়বো না। এখন ওনার কাছে শুয়োরের খোয়ার হয়ে গেছে বিধানসভা। মীনাক্ষীরও 2বার হয়ে গেছে, একবার শুভেন্দু বাবুর কাছে, তবে হ্যাঁ গৌরবের হার, শুভেন্দু বাবুর কাছে হেরেছে, দীপাঞ্জনের কাছে হেরেছে, এবং 2বারই শুভেন্দু অধিকারীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ও হেরেছে। মীনাক্ষী অ্যাটলিস্ট বলতে পারবে যে আমি অন্তত না, মমতা বন্দ্যোপাধ্যায়ও হেরেছে। আমার কাছে ওইটা পেলাম না সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবার, বাট অকল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তো হারিয়েছি। মীনাক্ষীর এটা ক্রেডিবিলিটি লস না তোমার প্রতিপক্ষ হিসেবে? মানে সিপিএম দলটার কি অবস্থা বলো তো এখন? দেখো, সিপিএম এর বিশ্বাস, তুমিও বিশ্বাস করতে বামপন্থা ভালো জিনিস, বুদ্ধবাবুকে তুমি মানে তুমি অ্যাডমায়ার করেছো, সেই দল আজকে এই জায়গাতে এলো কেন? না, এই জন্য যে এরা মার্ক্সবাদী ছিল, মার্ক্সটাকে বাদ দিয়ে দিয়েছে। এরা এখন পেটি পলিটিক্স করছে। নাহলে এটা ভাবা যায় যে সিপিএমও তো একটা দল, সিপিএম একটা ভুল হোক ঠিক হোক, একটা নীতি ছিল। সেই দলের রাজ্য সম্পাদক গোপনে গিয়ে নিউ টাউনের 5 স্টার হোটেলে মিটিং করছে হুমায়ুন কবিরের জন্য, একটা আসনের জন্য। এই দলটাকে কেউ বিশ্বাস করবে? এরা জিহাদিদের বিশ্বাস করে বলে বাংলার মানুষ এদের আর বিশ্বাস করে না। এই জন্যই বাংলার মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে ইতিহাসের রাস্তা করে। ওই হারাধনের এখন একটি ছেলে বেঁচে আছে, দেখা যাক সেও কতদিন থাকে। কিন্তু এই অবস্থা, দেখো, আমরাও তো চাই, আমরা আজকে শাসকের পজিশনে এসেছি, কিন্তু আমরা তো চাই একটা সুস্থ গণতন্ত্রে একটা শক্তিশালী বিরোধী দল থাকবে। এই একজন ওই জিহাদিদের সাপোর্টার, আর ওদিকে বাকি কথা 60-70টা গুন্ডা ক্রিমিনাল বদমাশ ঢুকছে। কারা আমাদের গঠনমূলক সমালোচনা কে করবে? আমি তো নিজে প্রপোজাল দিয়েছি, যেমন বিধানসভায় বিরোধী দলনেতা থাকে বা বিরোধী দলনেত্রী থাকে, যেটা গণতন্ত্রের জন্য প্রয়োজন। আমি তো বলবো মীনাক্ষী আসুন, আমি নিজে তাকে সম্মান দিয়ে উত্তরপাড়ার বিরোধী দলনেত্রী বানাবো। আচ্ছা, আমি ভুল করলে, আমরা ভুল করলে আপনি আমাদের ধরিয়ে দিন। মীনাক্ষীকে কেন তৃতীয় পজিশনে, শীর্ষান্নকে কেন নয়? আপনি দেখুন, যে ক্যাঙ্গারুর মতো বাবার পেটে থাকে তাকে নিয়ে আমি কি বলতে পারি? মীনাক্ষী তো অ্যাটলিস্ট ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে ছবি টবি তোলেন, আমরা তো দেখেছি প্রচুর ছবি। উত্তরবঙ্গ মানে উত্তরপাড়া ছেয়ে গেছে যে অভয়ার সেই ব্যারিকেড নিয়ে, আর তারাই অভয়ার মা রত্না দেবীকে কি না কি বলেছে। তুমি বেঈমান বলেছে, এমনও বলেছে টাকা নিয়ে নাকি মেয়েকে খুন করিয়েছেন। ভাবতে পারো কোথায় পৌঁছে গেছে সিপিএম। সেই সিপিএমকে কেউ বিশ্বাস করবে? তার জবাব পানিহাটিতে পেয়েছে, তার জবাব উত্তরপাড়ায় পেয়েছে, তার জবাব প্রতি কটা জায়গায় পেয়েছে। বিকাশ বাবুর মতো লোক, দেখছো তো অবস্থা। যে কলতান দাশগুপ্ত ক্লেম করে সে আর মীনাক্ষী নাকি উঠকে, সেই কলতানকে তো গোহারান হারিয়েছে পানিহাটির মানুষ। এটা কিন্তু ভয়ঙ্কর হলো, মানে অভয়া কাণ্ড নিয়ে এত বাড়াবাড়ি সিপিএম করলো এটা ভেবে যে অভয়ার মাকে আইসোলেট করে দেবে, কিন্তু রাত দখলের কাণ্ডারি যারা তাদেরকে নিয়ে মানুষ লাফালাফি করবে বা ভোট দেবে। আলটিমেটলি কিন্তু তাদেরও লাভ হলো না। মানে তুমি অভয়ার মা ভোটে দাঁড়িয়েছে কেন, সেটার জন্য তুমি অভয়ার মাকে একঘরে করছো, আর তুমি অভয়ার মাকে আইসোলেট করার যে রাজনীতি করতো তার জন্য তোমাকে মানুষ ভোট দেবে। মানে এই বোকামোটা সিপিএম এর কোন প্যাক এই বোকামোটা থেকে এনকারেজ করছে? সিপিএম এর সমস্যাটা ওইখানে যে সিপিএম এখন নীতি আদর্শ মার্কস লেনিন সব ভুলে গেছে। ওদের সিট দরকার, ওই শূন্যের গেরোটা কাটাতে হবে। এবার তো কেটেছে, যদিও অনেকে বলছে বাইরন বিশ্বাসের মতন দুম করে না তৃণমূল কংগ্রেসে চলে। আমি তো বললাম, দেখো না কতদিন থাকে সে।
ডোমকল জায়গাটা তো একটু ডেঞ্জারাস, দেখো সেখানকার আবহাওয়া কতদিন রাখে। এবং মানে টাকা পয়সার ব্যাপার হলেও হতে পারে অনেকে। এই দলটাকে তো আমি যা দেখলাম, তুমি একটা কথা বললো, উত্তরপাড়ার মানুষকে আমি বুঝিয়েছি, পুরো উত্তরপাড়া ছেয়ে গেছে, ম্যাক্সিমাম বড় বড় পোস্টার হোর্ডিং মীনাক্ষী মুখার্জি, যাতে নিচে লেখা আছে প্রচারিত কাদা বাই সিপিআই লিবারেশন। আর ওই লিবারেশনে দীপঙ্কর ভট্টাচার্য আবার প্রেস কনফারেন্স করতে বলছে যে বিজেপিকে আটকাতে তৃণমূলকে ভোট দিন। এই যে দ্বিচারিতা, এরা না ওই ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম না, দ্বন্দ্বমূলক বস্তুবাদ, এরা শুধু দ্বন্দ্বটা নিয়ে রয়েছে, বস্তু সব বাদ। তার জন্যই আজকে আর ওকে মানুষ কেউ বিশ্বাস করে না। না হলে ওই বৃদ্ধ ভদ্রলোক এরিয়া অফিস থেকে বেরিয়ে বলতেন না 50 বছর ধরে কমিউনিস্ট পার্টি করি ভাই, আপনাকে ভোট দিতে পারবো না, কিন্তু আমি চাই আপনি জিতুন। কারণ উনিও কিন্তু ওই দ্বন্দ্বে মরে যাচ্ছেন যে আমি কি করব, কমিউনিস্ট পার্টি ছাড়তেও পারছি না, আবার কমিউনিস্ট পার্টিতে থাকতেও পারছি না। আচ্ছা, বিধায়ককে কি পাওয়া যাবে? এটা লাস্ট প্রশ্ন আমার। উত্তরপাড়ার বিধায়ককে পাওয়া যাবে কি পাওয়া যাবে না? দেখো, এটা মানুষকে সময় জবাব দেবে। কারণ আমি শিওর আমার আগে যে ভদ্রলোক ছিলেন কাঞ্চন পাল, অভিনেতা, কাঞ্চন মল্লিক, ইররেলিভেন্ট লোকেদের সারনেম নাম মনে থাকে না, কিন্তু ওই ব্যক্তিটি তিনি কি করেছেন সময় জবাব দিয়ে দিয়েছে, তার জবাব তৃণমূল থাপ্পড় খেয়েছে। দীপাঞ্জন কি করবে সেটা সময় জবাব দেবে। আজকে আমি এখানে বসে বড় বড় কথা বলতে পারি, উত্তরপাড়ার মানুষ সেটা দেখবেন এবং তারা জবাব দেবেন। দেখো 2026-এর এই যে নির্বাচন, এটা তো ভারতবর্ষের গণতন্ত্রের ইতিহাসে শেষ নির্বাচন নয়, আগেও নির্বাচন হবে। ভারতীয় জনতা পার্টিকে জবাব দিতে হবে। তোমার কি মনে হয় ভারতীয় জনতা পার্টি দীপাঞ্জনের, কাঞ্চনের মতো একটা লোককে ক্যান্ডিডেট করেছে? তারা তো ভেবেই করেছে, ঠিক, তারা দেখেই করেছে। তারা জানে যে দীপাঞ্জন লোকটা লড়াইয়ের ময়দান ছেড়ে যাবে না। আমি যেদিন ভারতীয় পার্টি জয়েন করেছি, এক কথায় শুভেন্দুবাবুকে আমি বারবার বলতাম যে আমাকে একটা সুযোগ দিন লড়াই করবার, আমার পদ চাই না, টিকিট চাই না, কিচ্ছু চাই না। উনি বলেছেন, আমি এক কথায় চাকরি ছেড়ে, রিলায়েন্সের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, চাকরি ছেড়ে এসেছি। এক কথায় যে আমি নির্বাচনও লড়বো না, আমি পদ নেব না, কিচ্ছু না। আমি মানুষের কাছে কাছে গিয়ে আমি ওই চারণ কবি মুকুন্দ দাসের মতো বলবো যে এটা সময় এসছে, নাহলে বাংলার স্বাধীনতা হারিয়ে ফেলবো। টিকিট দিয়েছেন, আমি একবারও জিজ্ঞাসা করিনি যে আমাকে কোথা থেকে দেবেন কি না, আমি যে একটা প্রশ্ন করিনি, জিজ্ঞাসা করে দেখতে পারো। উত্তরপাড়া দিয়েছেন, আমাকে আমার জেনারেল বলেছেন শুভেন্দুবাবু আপনি লড়ুন, আমি লড়েছি, প্রাণ বাজি রেখে লড়েছি। আমি ওই সিন্ডিকেট রাজের বিরুদ্ধে লড়ছি, আমি প্রমিস করেছিলাম উত্তরপাড়ার মানুষকে, আমি আজও সেটা করছি। আমি কোনো সিকিউরিটি নিইনি। চন্দননগর পুলিশ কমিশনার থেকে যখন সিকিউরিটি দেওয়া হয়েছিল নমিনেশনের পর, আমি লিখিত দিয়ে দিয়েছি আমার প্রাণের দায়িত্ব আমার, নিরাপত্তার দায়িত্ব আমার কাছে কোনো পুলিশ থাকবে না। উত্তরপাড়ার মানুষ সাক্ষী। আমার ওই একটা লাঠি নিয়ে একা নিজের গাড়িতে ঘুরেছি, আমি পার্টির গাড়িও নেইনি, আমি কোনোদিন নেবও না। আমি জানি না সরকারে আসবো, বিধায়ক হবো, হয়েছি, আমি জানি না আগে কি আছে, কিন্তু আমি নিজের গাড়িতেই ঘুরবো, আমার সঙ্গে কোনো সিকিউরিটি থাকবে না। আমার সিকিউরিটি উত্তরপাড়াটাও কিন্তু আমি রাখবো। সুতরাং এই সমস্ত কিছু অন ক্যামেরায় ময়ূকও কিন্তু নজর রাখবে। উত্তরপাড়ার মানুষ যদি একটা কমপ্লেন করে, উত্তরপাড়ার মানুষের হয়ে জবাব চাইবে এবং কণ্ঠস্বর হয়ে বিধায়ককে প্রশ্ন করবে ময়ূক। এই কথাটাও বললাম। অনেক অনেক ধন্যবাদ দীপাঞ্জন দা। এই সামনে অনেক রেসপন্সিবিলিটি হয়তো আসবে, অনেক জিনিসপত্র হবে, কিন্তু উত্তরপাড়ার মানুষজন আজকে যারা এই মুহূর্তে আছেন তাদের মধ্যে থেকে কেউ যদি উত্তরপাড়া বিধানসভার মানুষজন থাকেন, আপনারা কমেন্ট করুন এবং আপনারা জানেন যে এই মুহূর্তে একের পর এক বিধানসভার প্রার্থী যারা জিতেছেন 207 জন বিজেপির ক্যান্ডিডেটকে, বিধায়ককে আমি এই টেবিলে নিয়ে এসে প্রশ্ন করব, বাংলার মানুষ আপনাদের এত ভোটে জিতিয়ে এনেছে, আপনারা কি করবেন মশাই বাংলার মানুষের জন্য? ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।